আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো আইকিউ জেড 11 টার্বো ফুল রিভিউ। ওকে, প্রায় সব দিক থেকে জোস। ওয়াও। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমরা ফার্স্ট ইমপ্রেশন ভিডিওর একটা রিঅ্যাকশন ভিডিও বানিয়েছিলাম, সেটা ছিল স্যাম্বার ভিডিও। বাট আজকে আমরা স্যাম্বার ভিডিও দেখবো, সেটা আবার ফুল রিভিউ। ঠিক আছে, তো অবশ্যই রিয়েক্ট করবো। তো চলো বেশি দিনে করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। এই যে ঠিক এমনই একটা ফোন দরকার যেখানে 200 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 5 রয়েছে। 8 জেন 5 সিরিয়াসলি এটা আসলে একটা পাওয়ারফুল এসওসি। তো এটা অবশ্যই 8 এলিট জেন 5 এর ছোট ভাই 8 জেন 5। আবার এটা ভাববো না যে 8 এলিট জেন 5 এটাই না, এটা 8 এলিট জেন 5 কি ছোট ভাই 8 জেন 5। বাট এটা অবশ্যই একটা পাওয়ারফুল এসওসি যেটা দিয়ে গেমিং থেকে শুরু করে বড় সব কাজ অনায়াসে করা যাবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিও প্লে করি। 7000 এমএইচ এর উপরে ব্যাটারি, 7600 এমএইচ, বক্সে 100 ওয়াটের চার্জার, বেশ সুন্দর একটা ডিসপ্লে এবং ফোনটার সাইজটাও মোটামুটি কম্প্যাক্ট। কিন্তু দামটা হতে হবে 40 এর আশেপাশে। স্ন্যাপড্রাগন 8 জেন 5 দিয়ে এই বাজেটে ফোন একটু কমই দেখা যায়, তাই না? আমরা কথা বলছি আইকিউ Z11 টার্বো নিয়ে। হ্যাঁ, এটার ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আপনারা 4.5 মাস আগে আমাদের চ্যানেলে পেয়েছিলেন, কিন্তু ইন ডেপথ অ্যানালাইসিস বা এই যে এতদিনের ব্যবহারের অভিজ্ঞতা সেগুলো শেয়ার করা হয়নি। না, এই ফোনটা একদম টানা 4 মাস আমাদের হাতে ছিল এমন না, মাঝে স্মার্টফোনটা ছিল না, বাট আবারও আমরা এটা পরবর্তীতে নিয়ে ব্যবহার করা শুরু করি। এবং এখন কি অবস্থা, অনেক জায়গায় ইমপ্রুভমেন্ট আছে, কিছু জায়গায় ইস্যু আছে, সব কিছু নিয়েই আলোচনা হবে। তবে মজার ব্যাপার কি জানেন, আইকিউ Z11 টার্বো এই স্মার্টফোনটা যখন বাংলাদেশ মার্কেটে আসে তখন দাম একটু কম ছিল। পরবর্তীতে এটার চাহিদাও এত বেশি বেড়েছে এবং আপনারা জানেন গ্লোবালিও ফোনের দাম বেড়েছে। তো সেই জায়গা থেকে চাইনিজ ভ্যারিয়েন্টের এই ডিভাইসের দামও আমরা দেখলাম 1-1.5 টাকা বেড়ে গেছে। যাই হোক, Z11 টার্বো বেশ দারুণ কিছু অফার করছে, এটুক শিওর। কিন্তু পাবেন কোথায়? রাইট নাও এটা পেয়ে যাবেন আপনারা লাইক টেলিকমে। ভিডিও ডেসক্রিপশনে লাইক টেলিকমের ইনফরমেশন দেওয়া আছে। তাদের কাছে কিন্তু এই ধরনের চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইসগুলো অ্যাভেলেবল থাকে সবসময়। আর Z11 টার্বোর বর্তমান প্রাইসটাও ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। 47K এর আশেপাশেই রাইট নাও পাওয়া যায়। ডিজাইন নিয়ে তো ফার্স্ট ইমপ্রেশনে কথা হয়েছিল, বাট তারপর আমি যে বিষয়টা বলবো, সত্যি বলতে এই স্মার্টফোনটার সাইজটা খুবই স্ট্যান্ডার্ড লাগবে আপনাদের কাছে। নরমালি আপনারা 45-46 হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে যে সমস্ত ডিভাইসগুলো দেখেন, একটু লম্বাটে শেপের, একটু বড় সাইজের ফোন, অনেকেই চায় একটু ছোট কম্প্যাক্ট সাইজের। যেমন এইটার ডিসপ্লে সাইজটা যদি আপনি দেখেন 6.59 ইঞ্চ। সো বুঝতে পারছেন স্মার্টফোনটা আসলে কতটুকু বড় হতে পারে। 6.59 ইঞ্চির একটা ডিসপ্লে আমরা পাচ্ছি, অবশ্যই একদম রাউন্ড শেপ ডিসপ্লে, ন্যানো চিন বেজেল বলতে পারবো, সিমেট্রিক্যাল, যেটাতে তো খুবই প্রিমিয়াম আছে এবং খুবই প্রিমিয়াম। এটা অবশ্যই প্রিমিয়াম ফোন। আর ডিসপ্লেটা হ্যাঁ বেশি একটা বড় না, বেশি একটা ছোট না, একটা আসলে কম্প্যাক্ট বলতে পারো, মানে এক কথায় অসাধারণ ভাই। ঠিক আছে, এরকম ডিসপ্লে দরকার। তো চলো ভিডিও প্লে করি। বেশ কম্প্যাক্ট, এক হাতে নিয়ে ব্যবহারের একদমই উপযোগী। সেই সাথে স্মার্টফোনটার বডি ফ্রেমটাতে আবার মেটাল থাকাতে অনেকটাই চাইতে মানে আমরা বডি ফ্রেম পাচ্ছি অ্যালুমিনিয়াম, মানে অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা কিন্তু আসলেই ভালো। মানে ফোনটা যদি হাত থেকে পড়ে যায় ফোনটা কিন্তু ভাঙবে না, যেহেতু অ্যালুমিনিয়াম ফ্রেম। ঠিক আছে, যেটা কিন্তু আসলেই গুড সাইন। তো চলো ভিডিও প্লে করি। থেকে এই প্রাইস সেগমেন্টেও রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে, তবে কালো কালার ভ্যারিয়েন্টটা ওটা হচ্ছে গিয়ে যে রেইনফোর্সড প্লাস্টিক আর কি। ওটাও ইয়া টাইপের, ফ্রস্টেড টাইপের। তবে এটাতে ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা বসে, খুব একটা দেখা যায় না। আর এই স্মার্টফোনটার ক্যামেরার ডিজাইনটাতে ওরা একটু চেঞ্জ করছে। নরমালি ওদের প্রায় ম্যাক্সিমাম ডিভাইসগুলো আমরা সিমিলার ডিজাইনেই দেখেছি। আর বাকি বডি ফ্রেম সবকিছু ডিজাইন অলমোস্ট সেম টাইপেরই রয়েছে। 3.5 mm হেডফোন জ্যাকটা অবশ্যই নেই। IP68 69 এর রেটিং ওরা দিয়েছে। ওই রেটিংটা বেশ ভালো, ওয়াটার রেসিস্ট্যান্ট IP69। অবশ্যই এটা গুড রেটিং বলতে পারো। প্লাস যারা মানে পানির নিচে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করো তাদের জন্য এক কথায় বা একটা গুড রেটিং বলতে পারো। ঠিক আছে, তো যেটা একটা স্ট্যান্ডার্ড রেটিং। ঠিক আছে, তো চলো ভিডিও প্লে করি। ফলে আপনি পানিতে নিতে অনায়াসে ভিজাতে পারেন, সমস্যা নেই। তবে চলুন আমরা আসল জায়গায় হাত দিই, এই স্মার্টফোনটার পারফরম্যান্স সেকশন। স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করবে অরিজিনাল 6 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। যেহেতু এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, সো নির্দিষ্ট করে বলা যায় না কয়টা আপডেট পাবেন। নরমালি আমরা যেমনটা দেখেছি 2 থেকে 3 বছরের ওরা মেজর আপডেট দেয়। সো আশা করা যায় এটার ক্ষেত্রে আমরা 3 বছরের মতো একটা ওএস আপডেট পাবো। আর মানে আমরা যদি 3 বছরের একটা ওএস আপডেট পাই, এটা আসলেই ভালো হবে অ্যাট লিস্ট। হ্যাঁ, যেহেতু চাইনিজ ফোন, এটা আসলে তারা মানে চাইনিজ ফোনগুলো কি একটু খোলাসা করে না। ঠিক আছে, যেটা কিন্তু আসলে সমস্যা। এখন 3 বছর যদি দেয়, এটা একটা যেহেতু মানে কি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন, যেহেতু একটা দামি ফোন, তো ওই হিসেবে 3 বছর দিলে আসলেই ভালো হবে। বাট যদি না দেয় তাহলে তো ভাই খুবই একটা হতাশার ব্যাপার। ঠিক আছে, তো চলো ভিডিও প্লে করি। সিকিউরিটি প্যাচের ক্ষেত্রে হয়তো 4 বছর পাওয়ার পসিবিলিটি রয়েছে। স্মার্টফোনটার এসওসি হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 5, যথেষ্ট কেপেবল এবং বলতে পারেন একটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের এসওসি। এবং হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে আমরা এই এসওসিটা অনেক বেশি ব্যবহার হতে দেখছি এখন। 50,000 প্লাসে মূলত এই এসওসিটাকে বেশি দেখা যায়, তবে আপনারা 47 এর ঘরে এখন এটাতেও পাচ্ছেন আর কি। আর র্যাম হিসেবে আপনারা 12GB এবং 16GB তো পাবেন, সেই সাথে 256 and 512 1TB পর্যন্ত। মানে এখানে 12GB 256GB দিয়ে কি তোমার শুরু হচ্ছে, যেটা কিন্তু আসলে বলেন র্যামটা বেশি পাচ্ছে, প্লাস স্টোরেজটা মোটামুটি ভালোই। এরপর তোমরা চাইলে অবশ্যই র্যাম রোম বাড়িয়ে নিবে আর কি। তো চলো ভিডিও প্লে করি।
যায় এই ডিভাইসটা। আর এইটার যে বেস ভেরিয়েন্টটা মূলত ওইটার দামে কিন্তু আমি বলছিলাম 47K। ওকে, যদিও এটা প্রথম যখন আসে 45-40 পাওয়া যেত। অরিজিন ওএস 6 যেখানে আমরা নতুনত্ব পাচ্ছি বেশ কিছুটা, এবং অরিজিন ওএস নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও করা আছে, যদি এই ব্যাপারে আরো জানতে চান আপনারা দেখতে পারেন। সত্যি বলতে এটা র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো এবং অ্যাট এ টাইম আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে বলবো আপনাদের 16GB র্যাম ভ্যারিয়েন্টটা কেনার কোনো প্রয়োজন নেই, ওই ক্ষেত্রে অনেক বেশি টাকা পয়সাও খরচ করতে হবে, বাট আপনি এই 12GB র্যাম নিয়ে একদম মানে আশানুরূপ একটা রেজাল্ট পাবেন। অবশ্যই 12GB র্যাম কিন্তু অনেক র্যাম, ঠিক আছে, হিউজ একটা র্যাম পাচ্ছ। তো 12GB র্যাম দিয়ে তুমি এক টাইমে কি অবশ্যই মাল্টিটাস্কিং থেকে শুরু করে অনেকগুলো অ্যাপ্লিকেশনও কি ওপেন করে তুমি কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই, বা ল্যাগ ফ্রি কি একদম অনায়াসে কি ইউজ করতে হবে, যেটা কিন্তু আসলেই ভালো। তবে 16GB র্যাম নিলে নিতে পারো, বাট ওটার প্রাইসটা তখন অনেক হাই, মানে প্রায় 50-55 উপরে চলে যাবে, ঠিক আছে। তা ওই হিসেবে 12,000 টাকা, মানে সরি 12GB র্যাম যেটা ওইটা নিয়ে ওটাই বেটার মনে করি। তো চলো বিউটি প্লে করি। আপনার কাছে মনে হবে না যে আপনি একটা ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোন ব্যবহার করছেন না, বা একেবারে ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা পারফরমেন্স যেটা আমরা আশা করি ওটা পাওয়া যায়। অ্যাট এ টাইম 15-20টা অ্যাপ্লিকেশন কেউ স্মুথলি সে রান করতে পারছে, তাছাড়া ব্যাকগ্রাউন্ডেও বেশ কিছুক্ষণ অ্যাপ ধরে রাখতে পারে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারে ফ্ল্যাগশিপ টপেস্ট ফ্ল্যাগশিপগুলোর সাথে আমি কম্পেয়ার করছি না, কিলারের সাথে কম্পেয়ার করতে গেলে এটা আপনার কাছে স্মুথ রেজাল্ট বলেই মনে হবে আর কি। তাছাড়া কোনো ধরনের বাগ বা আটকে যাওয়া কিংবা রিবুট করার মতো কোনো প্রবলেম আমরা এটাতে ফেস করিনি। টুকটাক ছোটখাটো কিছু বাগ হয়তো আপনি ফেস করতে পারেন, বিশেষ করে নোটিফিকেশনের ব্যাপারটায় এটাতে ডিলে আছে। সবসময় করছে এমন না, কিছু কিছু ক্ষেত্রে আপনারা মেসেঞ্জারের ক্ষেত্রে নোটিফিকেশন ডিলে পেতে পারেন। এটা একটা সমস্যা, বিশেষ করে চাইনিজ ফোনগুলো কি মেসেজগুলো কি একটু ডিলে হয়, মানে মেসেজ দিলে অন ডিভাইস থেকে মেসেজ দিলে মেসেজ আসতে অনেক সময় লেগে যায়, অনেক সময় 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, মেসেজ পাওয়া যায় না, যেটা একটা আসলে সমস্যা। বাট এটা কিন্তু একটু ফিক্স করা যায় যদি একটু চালাকি করে করতে পারো, ঠিক আছে। বাট তারপর যাদের মেসেজ নিয়ে কি যাদের এরকম ডিলে অপশন নিয়ে কোনো সমস্যা নেই, তারা অবশ্যই এটা দেখতে পারবেন। এটা অবশ্যই একটা পাওয়ারফুল ফোন, ওই হিসেবে তোমরা দেখতে পারো। বাট যারা আমার মতো একটু ওই চাইনিজ ফোনগুলো একটু অ্যালার্জি এইসব, মানে আর্জেন্ট মেসেজ, মানে সবাই অনেকে আর্জেন্ট মেসেজ দেয় বা আর্জেন্ট দরকার, তখন এই টাইপের ফোনগুলো তোমার জন্য ঠিকঠাক হবে না। তো চলো বিউটি প্লে করি। করে ওঠে নাই, বাট আসছে ওইটার মেসেজটা। এরকম ছোটখাটো কিছু ইস্যু আছে, এর বাইরে ওকে আছে। তাছাড়া নর্মাল ইউসেজে এই স্মার্টফোনটা কিন্তু ওভারহিট হচ্ছে না বা গরম হচ্ছে না। যেমন ধরুন সর্বোচ্চ নর্মাল ইউসেজের ক্ষেত্রে আমি যদি বলি, সেক্ষেত্রে আপনি এটাকে 37-38 পর্যন্ত উঠতে দেখবেন, এর উপর যাবে না। হতে পারে কি আপনি ক্যামেরা রান করে আছেন অনেক সময়, তখন গিয়ে কিছুটা হিট জেনারেট করে, এবং যেহেতু মেটাল বডির ফোন হাতে কিছুটা ফিল দেয়। আবার গেমিং টাইমের হিসাবটা আলাদা, ওটার কাছে আমরা একটু পরে আসছি। তবে নর্মাল ইউসেজে মাল্টিটাস্কিং করছেন বা যে অ্যাপগুলো ইন্টারনেট ব্যবহার করে, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া, সেটা হতে পারে ভিডিও দেখার ক্ষেত্রে ইউটিউব বা নেটফ্লিক্স, জাতীয় অ্যাপগুলোর ক্ষেত্রে খুব একটা হিট জেনারেট কিন্তু করে না। তখন আপনার কাছে মনে হবে থার্মাল ম্যানেজমেন্ট গুড। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন অজস্র ব্লোটওয়্যার থাকবে, যা এখানে আছে, দেখতেও ভালো লাগতেছে না। অবশ্যই মানে অনেকগুলো দেখো ব্লোটওয়্যার, মানে অনেকগুলো অ্যাপ দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই আনইনস্টল করে দিবে, তখন কি ফোনটা আরো স্মুথ হবে, আরো পারফরমেন্স আরো বেশি দিবে, এটা স্বাভাবিক। যদি এটা অবশ্যই এটা পাওয়ারফুল ফোন। তো হ্যাঁ, চাইনিজ অ্যাপ তো অনেকে কাজে লাগে না, কারণ চাইনিজ ভাষা ওরা তোমরা বুঝবেও না, ঠিক আছে, তখন তোমরা এগুলো অবশ্যই কি বলে আনইনস্টল করে দিবে আর কি। তো চলো বিউটি প্লে করি। না হলে আনস্টল করে নিন, বরং সেটাই ভালো। রিডার স্পিড ভালো, কারণ ইউএফএস 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, সুতরাং এই জায়গায় একদম মানে টপেস্ট রেজাল্টটাই আপনি পাচ্ছেন। আর গেমিং এর ক্ষেত্রে আমরা পাবজি রান করছিলাম। পাবজির ক্ষেত্রে এই স্মার্টফোন যখন প্রথম আসে তখন কিন্তু আমরা 60 FPS পেয়েছিলাম, বাট রাইট নাও আপনারা সুপার স্মুথ আলট্রা এক্সট্রিমেই প্লে করতে পারবেন, এবং সত্যি বলতে খুবই স্মুথ একটা আউটপুট দিচ্ছে। আমরা সর্বোচ্চ 38 ডিগ্রি পর্যন্ত উঠতে দেখছিলাম 30 মিনিট গেম প্লের রেজাল্টে, এবং রুম টেম্পারেচারে আর কি, এসি দিয়ে না, রুম টেম্পারেচারে মোটামুটি। তবে আউটডোরে বসে খেলতে যেহেতু এখন অনেক বেশি মানে গরমের সিজন, তো সেক্ষেত্রে আরেকটু হিট জেনারেট করতে পারে, কিন্তু পারফরমেন্সে কোনো ধরনের ড্রপ লক্ষ্য করবেন না। আর এটা আমার কাছে একদমই মানে স্বাভাবিক মনে হচ্ছে এই টেম্পারেচারটা। এই টাইমে ব্যাটারি বার্ন করছে 6% এর মতো। আমরা ট্রাই করছি গেনশন ইম্প্যাক্ট 60 FPS ট্রাই করা হয়। অ্যাভারেজ ফ্রেম রেট আমি বলতে পারি এক্ষেত্রে আপনারা 57 ঘরে রাখবেন, কিছুটা কমে, আবার মোস্টলি 60তেও রাখে, বাট অ্যাভারেজে রাখতে গেলে 57 মতো বলা যেতে পারে। কিন্তু টেম্পারেচার অনেক বেশি হাই করে ফেলছিল। এই গেমটা অনেক ভারী হয় আপনারা জানেন, এবং আমরা প্রায় প্রত্যেকটা এই ধরনের স্মার্টফোনের উপরে মানে প্রেশার দেওয়া ট্রাই করি গেনশন ইম্প্যাক্ট দিয়ে। অনেক বড় গেম, অনেক বড়, এবং 43 ডিগ্রি পর্যন্ত এটা হিট জেনারেট করছে আমাদের টেস্টিং এ রুম টেম্পারেচারে, বাট প্লেয়েবল রেজাল্ট পাওয়া যায়। অ্যাজ এ গেমিং ডিভাইস আপনি এটাকে কনসিডার করতে পারবেন। দেন আমরা এটাতে সিওডি রান করি, 144 হার্টজে এটা রান করতে পারছে, সো সেটাও একটা দারুণ বিষয়। আর ওটা সুপার অপটিমাইজড একটা গেম, খুবই ভালো রেজাল্ট দিচ্ছে এই ডিভাইসের সাথে। আমরা এটুকু বলতে পারি, আপনি যদি গেমিং এর জন্য এই স্মার্টফোনটাকে চয়েস করতে চান এই প্রাইস পয়েন্টে এসে, অর্থাৎ 45,000 টাকা ব্র্যাকেটের আশেপাশে, তাহলে এটা নির্দ্বিধায় আপনাকে সন্তুষ্ট করতে পারবে। অবশ্যই মানে বিশেষ করে যারা গেমার আছো তাদের জন্য এই ফোনটা এক কথায় ভাই অসাধারণ হতে যাচ্ছে, কারণ ফোনটা অতিরিক্ত হিট জেনারেট করে না, বাট যতটুকু হিট জেনারেট করে এটা অবশ্যই স্বাভাবিক একটা হিট জেনারেট বলতে পারো। বা হিট জেনারেট করলে কি তোমার ফোনটা কিন্তু পারফরমেন্স কি ল্যাক হচ্ছে না, যেটা কিন্তু আসলেই ঘুরছেন। তো ওভারঅল যারা একটা গেমিং ফোন নিতে চাও বা যারা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা চাইলে কি ফোনটা অবশ্যই নিতে পারবে, এটা অবশ্যই একটা পাওয়ারফুল ফোন, অবশ্যই এটা থেকে ওরা ধরো গেমিং করতে পারবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি।
বাট যদি কিনা আপনার মনে হয় না ডিসপ্লে আমার আরো বড় প্রয়োজন, তাহলে হিসাবটা একটু আলাদা হতে পারে। কিন্তু এই ডিসপ্লে নিয়ে যদি মানে সাইজটা নিয়ে যদি আপনার কোনো আপত্তি না থাকে, আমার মনে হয় গেমিং রেজাল্ট বা গেমিং এর আউটপুট আপনাদের কাছে ঠিকঠাক মনে হবে। এটা 6.59 ইঞ্চের আমরা ডিসপ্লে পাচ্ছি, ঠিক আছে, এটা একটা বলা যায় বেশি একটা বড় না, বেশি একটা ছোট ডিসপ্লে না, বাট তারপর এটা দিয়ে অবশ্যই তোমরা গেমিং করতে পারবে, কোনো সমস্যা নেই। আই থিঙ্ক বেশি কিছু সমস্যা, বাট হ্যাঁ বড় ডিসপ্লে গেমিং করে একটু বেশি মজা পাওয়া যায়, এটা ঠিক, তার সাথে আমি অবশ্যই একমত। বাট তারপর এটাতে তোমরা অবশ্যই গেমিং করতে পারবে। যদি এটা তোমাদের কাছে ছোট মনে হয়, তখন তো এটা তোমাদের নেওয়া ঠিক হবে না, এটাও ঠিক। তো চলো বিউটি প্লে করি। এরপর যদি আমরা চলে আসি ক্যামেরাতে, স্মার্টফোনটির রিয়ার প্যানেলে 200 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, এর পাশাপাশি রয়েছে একটা আল্ট্রা ওয়াইড শুটার যা 8 মেগাপিক্সেল। এখানে আমি বলবো এই 8 মেগাপিক্সেলের বদলে যদি আরেকটু বড় শুটার হতো অথবা আরো বেশি ভালো হতো টেলিফটো থাকলে, তাহলে জিনিসটা আরো বেশি জমতে পারতো। সেটাই, মানে এখানে আমরা এটা একটা গেমিং ফোন, অবশ্যই গেমিং ফোনে তোমরা জানো যে ক্যামেরাতে তারা একদম পুরো খেয়ে দেয় বলে, মানে খেয়ে দেয় এরকম একটা অবস্থা, মানে ক্যামেরাটা তারা পুরোপুরি কি কস্ট কাট করেছে, এটা কিন্তু আসলে সমস্যা। তো 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এটা বাজেট হিসেবে ফোন হিসেবে মানে গেমিং ফোন হিসেবে ঠিক আছে, বাট যদি আমি বাজেট হিসেবে চিন্তা করি তাহলে সেটআপটা কি একটু কম হয়ে যায়, বা সেটআপটা কি ঠিকঠাক হয় নাই, কারণ এখানে আমরা কি টেলিফটো লেন্সও কি পাচ্ছি না, যেটা কিন্তু একটা সমস্যা। তো ওভারঅল আল্ট্রা ওয়াইডের পারফরমেন্স কেমন সেটা আমরা দেখবো। তো চলো বিউটি প্লে করি। এখানে একটু মানে কমতি আছে, এটা ঠিক। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল রয়েছে। ক্যামেরা রেজাল্ট সেই প্রথমে যেভাবে আমরা পেয়েছি এখনো তেমনটাই দেখছি, তেমন কোনো মেজর পরিবর্তন মোটামুটি ভালোই লক্ষ্য করিনি। টুকটাক কিছু ইস্যু ওরা ঠিক করার ট্রাই করছে আপডেটের মাধ্যমে। লাইক আগে যেমনটা খেয়াল করছিলাম যে হাই এক্সপোজার কন্ট্রোলিং মোটামুটি ভালোই ছিল, কিছু কিছু জায়গায় একটু ইস্যু ছিল, মানে কনসিস্টেন্সির ব্যাপারটা কম ছিল। বাট এখন এসে আপনি ওই জায়গাটা দেখবেন যে আরো বেশি বেটার করার না, মেইন ক্যামেরা ছবি অ্যাভারেজ কোয়ালিটি ভালো হয়েছে, খারাপ না, মানে মোটামুটি মানে এই ছবিগুলো কি তুমি কাজে লাগাতে পারবে অবশ্যই, বিশেষ করে এগুলো সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ বলতে পারো, তো হিসেবে ছবিগুলো কি কাজে লাগানো যায়, এটা কোনো সমস্যা নেই, মানে মোটামুটি ভালো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। হোয়াইট ব্যালেন্স বেটার করছে, প্লাস হচ্ছে এটার ডাইনামিক রেন্ডার কিন্তু ভালো। তাছাড়া ডে লাইট বা প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেল ভালো রাখছে, ছবিগুলো একটু ক্রিস্প, একটু মানে ভাইব্রেন্ট, দেখতে ভালো লাগতেছে। ওভার স্যাচুরেটেড না, তবে ন্যাচারাল কালার টোনও দেয় না, কিন্তু এটাও মাথায় রাখবেন আর কি। ক্যামেরাটা এপিআর ক্ষেত্রে লেভেল 3 তে অ্যাক্টিভ রয়েছে। এটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয়। লো লাইট বা একটু মানে রাতের দিকে যদি ছবি তুলতে চান সেই ক্ষেত্রে কন্ট্রাস্ট লেভেলটা কিছুটা বাড়ে, যদি তাতে করে ছবিগুলো আরেকটু প্রাণবন্ত লাগে, কিন্তু ছবিতে সফটনেস লক্ষ্য করা অবশ্যই, মানে ছবিটা একটু সফট করে দিচ্ছে, প্লাস কি লোডের ছবিগুলো দেখতে সুন্দর লাগছে, ভালো বেশি আমার কাছে মনে হচ্ছে একটু প্রিমিয়াম মনে হচ্ছে, বাট অবশ্যই এই ছবিগুলো একটু কন্ট্রাস্টটা বেড়ে একটু সফট করে দিচ্ছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশি একটা খারাপ না, কারণ ছবি দেখতে খুব খারাপ লাগছে না, এরকম যদি খারাপ লাগতো তাহলে একটা কথা ছিল, বাট খারাপ যেহেতু লাগছে না, তো অবশ্যই লোডের ছবিগুলো কি মানে খুবই ভালো লাগছে আর কি। তো চলো বিউটি প্লে করি। যায়, মানে হয় কি নয়েজ গ্রেন নেয়, যেটা কাট করতে গিয়ে বেশ কিছুটা সফট করে। আসলে এর মানে সেন্সর সাইজটা অনেক বেশি বড় না, এই হচ্ছে বিষয়। বাট ওয়াইএস আছে, ওয়াইএস কাজ করছে, যে কারণে আপনাকে সুপার স্টেবল হাতে ধরতে হবে এমনটাও না। আলট্রা এটা বেসিক লাগছে আমার কাছে, এটা খুব একটা হামরে লাগে নাই, এইখানে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল অবশ্যই, এটা নিয়ে আমার কমপ্লেন থাকবে। আলট্রা এটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয়, বাট লো লাইটে মেইন ক্যামেরা অবশ্যই এখানে প্রপার লাইট কন্ডিশনের ছবিগুলো মোটামুটি ভালো দেয়, বাট মেইন লো লাইটে দেখো অবশ্যই এখানে ডিটেলস বা শার্পনেস অনেকটাই ঘাটতি আছে, প্লাস কি মানে ওই যে অ্যাভারেজ কোয়ালিটি যেরকম হয় ওরকমই দিয়েছে আর কি, বেশি একটা ভালো বলা যাবে না। তো বাট মোটামুটি যাদের আল্ট্রা দরকার তাদের জন্য অবশ্যই ভালো লাগবে, মানে তাদের আই থিঙ্ক তারা একটু হালকা পাতা কি কাজে লাগাতে পারবে। বাট যারা একবারে আল্ট্রা প্রফেশনাল ভাবে কি মানে ছবি তুলো, তাদের জন্য বা ঠিকঠাক হবে না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এটা লো লাইটে যতটা বেটার আউটপুট দিচ্ছে, এইটার আলট্রাওয়াইড লো লাইটে ততটা বেটার আউটপুট দিতে পারবে না। এরপরে আপনি যদি পোর্ট্রেটে যান, সেখানে গিয়ে কিন্তু বেশ কয়েকটা ফোকাল লেন্থ পেয়ে যাবেন, 23, 35, 50, 85, 100, মানে এতগুলো ফোকাল লেন্থ কি করে সম্ভব, যেখানে আমরা টেলিফটোই পাচ্ছি না। ওই যে 200 মেগাপিক্সেলের মেইন শুটার দেওয়ার ফলে ওরা বলছে লসলেস জুমে আপনি ছবি তুলতে পারবেন। এখন এক্স্যাক্টলি লসলেস হবে না, এইটাতে কিছুটা লস করবেই, বাট হ্যাঁ ওর এই যে গ্লোবাল ভ্যারিয়েন্ট রয়েছে 15R, ওইটার সাথে যদি কম্পেয়ার করেন দেন ডেফিনেটলি এইটার আউটপুট ভালো। পোর্ট্রেটে এসে আপনি পোর্ট্রেটে আলাদা আলাদা ফোকাল লেন্থ পাচ্ছেন, একটু সফট ছবি দেয়, একটু ব্রাইট করার প্রবণতা আছে, স্টিল সেগুলো বরং ওই 1x এর তুলনায় অনেক বেশি বেটার, 2x এর তুলনায় বেটার। সো আপনার হাতে বেশ কিছুটা সুযোগ থাকলো, রাইট? পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ভালো করছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগছে না, অবশ্যই কারণ ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একদম ঠিকঠাকই মনে হচ্ছে। আর আমি যদি বলি অবশ্যই এখানে 100mm এর ছবিটা না একটু বেশি বেটার মনে হচ্ছে, ঠিক আছে, সব থেকে 100mm এর ছবিটা আমার কাছে বেশি ভালো হচ্ছে। তোমাদের কাছে কোনটা অন্য মানে না 85 বা 50 এটাও ভালো লাগতে পারে, বাট আমার কাছে 100mm এর ছবিটা কি একটু বেশি ভালো হচ্ছে বা বেশি সুন্দর মনে হচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একদম ভাই এটা রিয়েলিস্টিক বা ন্যাচারালি মনে হচ্ছে, এখানে আর্টিফিশিয়াল মনে হচ্ছে না, এটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। একটু সফট মনে হয়, একটু ব্রাইট করার প্রবণতা আছে, দ্যাটস ইট। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ওকে টাইপের একটা রেজাল্ট দিছে, এটা মোটামুটি এই বাজারে এভারেজ আমি বলবো। আচ্ছা মানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এটা, বাট ছবির কোয়ালিটিটা না একটু হ্যাঁ আসলে এভারেজ টাইপ বলতে পারো, বাট ছবিটা না একটু গোলাটে লাগছে, ঠিক আছে, একটু গোলাটে ভাইব দিচ্ছে, যেটা কিন্তু আই থিঙ্ক ভালো লাগছে না। বাট তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই দেখতে পারো এই আর কি, বাট আমার কাছে মোটামুটি এভারেজ লেগেছে, বেশি ভালো না বেশি খারাপও না। তো চলো বিউটি প্লে করি।
মানে নট লাইক যে অনেক ভালো করছে এমন না, বাট চলে ওকে। মানে এই ছবিটা দেখো কি অনেকটা কি ঘোড়াগুলো লাগছে, ঠিক আছে, একটু ঘোলাটে বা শার্পনেসেরই ঘাটতি, ঠিক আছে, ডিটেলস ঠিক আছে মোটামুটি, বাট এখানে অবশ্যই শার্পনেসের ঘাটতি বা ক্রিস্টাল ক্লিয়ার যেরকম একটা কথা বলি না, ওর ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে না অবশ্যই, একদম ছবিটা গোলা লাগছে, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। একটু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ফর্সা করার প্রবণতাটা একটু বেশি লাগছে আর কি। তবে ভালো বিষয় দেখুন, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমি এই মুহূর্তে ভিডিও রেকর্ড করছি 4K 60 fps। এটা ভাই বেশ গুড, এটা বেশ গুড, মানে 4K 60 fps থেকে আমরা ভিডিও শুট করতে পারবো। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, শুধু কন্টেন্ট ক্রিয়েটর যারা গেমিং না, ঠিক আছে, তাদের জন্য এটা এক কথা অসাধারণ। বিশেষ করে আমার মতো যারা ওই সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করবে, আমি তো সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করি, তো এটা তোমরা ভালো করে জানো। তো 4K 60 fps এটা আসলে একটা গুড, তো এটা দিয়ে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এক কথায় অসাধারণ। তো চলো বিউটি প্লে করি। এটা আপনি অনেক ফোনেই পাবেন না এই সেগমেন্টে এসেও, সো ওইটা ভালো করছে, কিন্তু ব্রাইটনেস একটু মানে একটু ওভার ব্রাইট মনে হতে পারে ফেসটা, না মোটামুটি ঠিকঠাক আছে, খারাপ না। কথা আর 4K হওয়াতে রেজোলিউশনটা আপনি বেটার পাচ্ছেন আর কি। অবশ্যই যাদের আসলে ফ্রন্ট ফেসিং ক্যামেরা 4K দরকার, আই থিংক এই স্মার্টফোনটা ওই জায়গাটাও মোটামুটি বিট করতে পারছে। আর সাউন্ডটা রেকর্ড হচ্ছিল এই স্মার্টফোনে কিন্তু। সো সাউন্ড নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা কমেন্ট করে জানাতে পারেন। রিয়ারের ক্যামেরায় আপনারা 4K 60 fps এ রেকর্ড করতে পারছেন। এখানে এসে আমরা স্টেবিলিটিটা ভালো দেখছি, ওআইএস আছে জানেন, ইআইএস কাজ করছে, সো স্টেবিলিটি আপনি ভালো পাবেন। তাছাড়া শার্পনেস ডিটেইল ভালো, এক্সপোজারে একটু সময় নিচ্ছে, যেটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা একটু আগে দেখলাম যে এক্সপোজার কন্ট্রোলিং এ বেশ কিছুটা সময় নিচ্ছে, ওই ইস্যুটা রিয়ারের ক্যামেরায় আছে। এছাড়া ওকে ক্যামেরা হিসাবে মেইন ক্যামেরা পোর্ট্রেট এই জায়গাগুলো ভালো করছে, আলট্রা ওয়াইড অথবা এখানে আরেকটা টেলিফটো এরকম কিছু থাকলে পরে পারফেক্ট হতো। এই ব্যাটারিটা বড় সড়ো 7600 mAh এবং এই স্মার্টফোন অনায়াসে আপনাকে 8.5 ঘন্টা এসওটি দিতে পারছে, যেটা আসলেই ভালো। সো সেই জায়গা থেকে যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসি, যেভাবে আমরা ব্যবহার করব, তাতে করে বলা যায় 1.5 দিন প্লাস টাইম আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। অবশ্যই মানে এটা একটা আসলে গুড সাইন, মানে যারা হেভি ইউজ করবে তারা 8.5 থেকে 8.5 ঘন্টা কি ব্যাকআপ হবে, যেটা কিন্তু আসলে ভালো। আবার আমরা তো সবাই হেভি ইউজ করি তাই না, তো অবশ্যই আমরা 1 থেকে 1.5 দিনের মতো কি মানে একদম ব্যাকআপ পাবো, যদি নর্মাল ইউজ বা মডারেট ইউজ করি, যেটা কিন্তু আসলে গুড সাইন। 7600 mAh এটা আসলে একটা কি পারফেক্ট ব্যাটারি বলতে পারো। তো চলো বিউটি প্লে করি। তারপরও ভাই আলট্রা লেভেলের ইউজার হয় অনেকে, যারা উড়াধুরায় গেমিংই করবে, তাদের ক্ষেত্রে বলবো 1 দিন প্লাস টাইম আপনি সহজে ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায়। 100 ওয়াটের চার্জার রয়েছে, যা দিয়ে এই 7500 mAh বা 7600 mAh এর ব্যাটারিটাকে অনায়াসে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করা যাচ্ছে। সেই জায়গাটাকে খারাপ বলা যায় না। এখন দেখেন আবার ইয়াও আছে যে রিভার্স চার্জিং টেকনোলজি আছে, সো এটার ব্যাটারির জায়গাটা কিন্তু ডেফিনেটলি খুব বেশি ভালোই করছে বলা যায়, মানে ওই জায়গা নিয়ে কমপ্লিট করার কোনো সুযোগ থাকে না। ফিঙ্গারপ্রিন্ট আল্ট্রাসোনিক পজিশন পারফেক্ট এবং এটা ফ্ল্যাগশিপ লেভেলের মতো একটা ফিল দিচ্ছে। মানে আমরা আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যেটা কিন্তু আসলে ঘুরছে, মানে একটা ফ্ল্যাগশিপ ফোনে যেরকম আল্ট্রাসোনিক পাই এখানে আমরা সেটাই পাচ্ছি। তো অবশ্যই এটা অবশ্যই একটা আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট দিতে বেশ মানে বেশ ভালো, ঠিক আছে, পজিশনটা কি ঠিকঠাক আছে, তো ওভারঅল ভালোই আর কি। তো চলো বিউটি প্লে করি। যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, হাতে পানি টেনে থাকলেও এটা যথেষ্ট ফাস্টে আপনাকে ওকে কি বাকি থাকলো ডিসপ্লে সাইজ বলছিলাম 6.59 ইঞ্চ, এটা অ্যামোলেড প্যানেল, 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট রয়েছে, বাট আপনি যা ব্যবহার করবেন শিওর থাকেন সবকিছুতে 120 হার্টজ পর্যন্তই পাবেন, এর উপরে পাবেন না। কিছু অ্যাপ আছে যেগুলো আমরা ব্যবহার করিও না, টু বি ভেরি অনেস্ট, যেগুলোর ক্ষেত্রে আমরা 144 হার্টজ পর্যন্ত আপ করতে দেখি, বাট 120 হার্টজ ইজ ওকে। আমার মনে হয় এর উপরে যাওয়ার প্রয়োজন পড়েও না। সেই সাথে 4320 হার্টজ PWM ডিমিং রয়েছে, সো ওই জায়গাটাও কিন্তু বেশ আপের দিকে আছে, রাইট। আবার এটাতে 5500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। এত পিক ব্রাইটনেস তো লাগে না, আমরা জানি এটা আউটডোর ইনডোর বোথ কন্ডিশনে বেটার। হ্যাঁ দেখো, মানে এখানে আউটডোরে দেখতে পাচ্ছ যে এখানে সূর্যের আলোতে তারা কি ফোনটা ইউজ করছে, বাট এখানে কোনো সমস্যাই হচ্ছে না, ঠিক আছে, মানে একদম পুরো মোবাইলটা কি ডিসপ্লেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে, যেটা আই থিঙ্ক বেশ গুড। তো 5600 এটা অবশ্যই নাম্বার গেমিং করেছে, বাট এফবিএম ব্রাইটনেসটা আসলে দরকার। আর এখানে যেটা পাচ্ছি এটা অবশ্যই একটা খুবই গুড, মানে বলা যায় একদম গুড এন্ড ব্রাইট, ঠিক আছে, যেটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। দিচ্ছে মানে একদম দেখার উপযোগী, কোনো ধরনের সমস্যা নেই, টাচ রেসপন্স ভালো, বাট ডিসপ্লেটাকে কি দিয়ে প্রোটেকশন করছে এই ব্যাপারটা কিন্তু আমরা ক্লিয়ার না। চাইনিজরা কিছুটা ব্যবহার করে হয়তো অনেক সময় বলে না, ইভেন এই ফোনটা যে আমাদের কাছে মানে ব্যবহার হয়েছে যেভাবে, তাতে করে আমরা এর উপরে কোনো আলাদা ওইভাবে প্রোটেক্টর ব্যবহার করিনি, এই ফোনের সাথে যেটা থাকে ওটাই। সো আপনাদের জন্য আমি বলবো একটা প্রোটেক্টর গার্ড বা কিছু একটা ব্যবহার করেন আর কি, সেটা উচিত হবে। ডিসপ্লে এমনিতে চিন বেজেল দেখুন যথেষ্ট ন্যারো, টাচ সেন্টার 5 আছে, হ্যাঁ এটাকে চাইলে আরেকটু ছোট করা যাইতো, ফোনের সাইজটা যেহেতু একটু কম্প্যাক্ট, আরেকটু ছোট করলে আরেকটু বেশি ভালো লাগতো আর কি। তবে ওভারঅল সিমেট্রিক্যাল ডিসপ্লে দেখতে ভালো লাগতেছে। তাছাড়া নেটওয়ার্ক রিসিপশনে কোনো প্রবলেম পাওয়া যায়নি, বোথ কন্ডিশনে ওই জায়গাগুলো ঠিকঠাক আছে। নোটিফিকেশনের যে ব্যাপারটা বললাম ওইটা বাদে মোটামুটি ওকে। এই স্মার্টফোনটা হ্যাঁ আপনাকে রিকমেন্ড করা যায়, আপনি যদি কিনা পারফরমেন্স একটা ডিভাইস খুঁজে থাকেন, আপনার টেলিফটো না হলেও চলবে, বাট টেলিফটোর মতোই মজা অলমোস্ট পেয়ে যাচ্ছেন পোর্ট্রেটে।
সেই ক্ষেত্রে আপনি ওইখানে হয়তো মিলিয়ে নিতে পারবেন, কিন্তু আমার যা মনে হয় আলট্রা ওয়াইড আইদার একটা টেলিফোটো থাকলে একদম পারফেক্ট একটা ডিল হয়ে যেত। আমি যখন ফার্স্ট ইমপ্রেশন দিয়েছিলাম তখন বলছিলাম এই ফোনটার দাম কমবে খুব শীঘ্রই, দাম কমে হয়তো 43, 42 বা 40-এর আশেপাশে চলে আসবে, তখন একেবারে একেবারে সেই লেভেলের ডিল। বাট আমরা তারপরে আস্তে আস্তে গত 4 মাসে ফোনের দাম আরো আপ করতে দেখছি, এখন সেই জায়গা থেকে উনিও 1-1.5 টাকার মতো আপ করে ফেলছে অলরেডি। বাট স্টিল মার্কেটের যে কন্ডিশন সেই জায়গা থেকে বলা যায় যদি পারফরমেন্সের ঠিক এরকম একটা ডিভাইস খুঁজে থাকেন, স্ন্যাপড্রাগন 8 Gen 5 লাগবে আপনার, পারফরমেন্স ভালো হওয়া চাই, ব্যাটারি ভালো হওয়া চাই, দেন এই ডিভাইসটা দেখতে পারেন। এবং এই ফোনটা মুড়ির মতো বাংলাদেশে অলরেডি সেলও হচ্ছে, সবকিছু যে আমাদের বলে দেওয়া লাগে এমন আপনারা নিজেরাও বুঝে ফেলেন, এখন আপনারা অনেক কিছু জানেন। সো আপাতত রেজাল্ট কি ছিল আমি তো বললামই। আর চাইনিজ ভ্যারিয়েন্টের এই ধরনের ফোনগুলো কেনার ক্ষেত্রে যারা কিনে তারা একটু জানে যে আসলে আমার ওই কিছু নোটিফিকেশন ডিলে থাকতে পারে, বা দেখা যায় যে গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোনগুলোতে যত তাড়াতাড়ি যে কোনো আপডেটেড ব্যাপারগুলো আসে ওই জিনিসগুলো একটু কম পাওয়া যায় অনেক সময়, বা একটু সময় নেয়। স্টিল অনেকে আবার এগুলো জেনে শুনেও কিনে। ডিসিশন আপনার উপরে, আপনি চাইনিজ ভ্যারিয়েন্ট আসলে কিনবেন কিনা। যদি মনে হয় দেন ওকে ফাইন, আপনি নিতেই পারেন। সব ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম আইকিউ জেড 11 টার্বো এর একটা ফুল রিভিউ, ঠিক আছে? সেটা দেখে আমরা অবশ্যই রিঅ্যাকশন করেছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো আমি যদি বলি এটা অবশ্যই বিশেষ করে যারা একদম কন্টেন্ট ক্রিয়েটর আছে বা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য এই ফোনটা বা এক কথায় অসাধারণ। কারণ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা অবশ্যই সেলফি ক্যামেরা দিয়ে কি 4K 60 fps ভিডিও শুট করতে পারবে, আর যারা পিছনের ক্যামেরা শুট করে তাদের ভিডিও করতে আরও ভালো, ঠিক আছে? ওইখানে ভিডিওটা বেশ স্টোর, ওই OIS EIS দুইটাই আছে, তার জন্য ভিডিওটা বেশ স্টোর প্লাস ভিডিও কোয়ালিটি এক কথায় অসাধারণ ভাই, ঠিক আছে? শুধু জাস্ট এটা টেলিফোটো লেন্স মিসিং, টেলিফোটো লেন্সটা থাকলে আর আলট্রাইটে যদি সেন্সরটা যদি একটু বড় হতো তাহলে একটু ভালো হতো আর কি। বাট ওভারঅল ছবি কোয়ালিটি মোটামুটি সব কিছুই ভালো আর কি, ভালো ছিল। এই সেলফি ক্যামেরাটা একটু শার্পনেসের ঘাটতি বা একটু গোড়াটে লেগেছে আর কি, বাট ওভারঅল খারাপ না, মোটামুটি কাজে লাগানোর মতো, ঠিক আছে? আর গেমিং ফোন হিসেবে যদি নিতে চাও এটা অবশ্যই একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন বা গেমিং ফোন হিসেবে সেরা ফোন বলতেই পারো। যারা গেমিং করতে চাও তো তারা এটা অবশ্যই দেখতে পারো, বা যারা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও কি দেখতে পারো, ঠিক আছে? তো এই ছিল ফোনের ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এখন। আর যারা FB বা টিকটক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে বলো না। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।